আসসালামু আলাইকুম। একথা নিঃসন্দেহে বলার অবকাশ রাখে না যে ইউনূস সরকার যাওয়ার পরে বাংলাদেশ এবং ভারত দুই দেশ মিলিয়ে একদম সমান তালে তারা প্রতিযোগিতা দিচ্ছে যে ইউনূস সরকার যে জায়গায় নামিয়ে গিয়েছিল বাংলাদেশের আপনার ভারত সম্পর্ককে, সেটাকে অন্তত একটা স্টেবল জায়গায় আনা। বিএনপির জন্য খুব চ্যালেঞ্জিং একটা জায়গা। বিএনপির অতীত ইতিহাস, অতীত ভারতকে ট্রিট করা, এবং ধরেন যে আওয়ামী লীগ সরকার আসার পরে আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগকে ভারত যেভাবে একেবারে আকণ্ঠ সমর্থন দিয়েছে, এবং সেই সময় বিএনপি যে ডেলিভারিগুলো ভারতকে নিয়ে দিয়েছে, এবং স্বাভাবিকভাবেই ভারত বিরোধী বাংলাদেশে যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্ট বিএনপির সাথে রাখাও বিএনপির জন্য একটা জরুরি। সেই সময়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো সংস্থার প্রধান যখন ভারতে সফর করেন, সেটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট। এই সফরটা খুব হুট করে আয়োজন করা হয় না বা আয়োজন করা যায় না। এটার জন্যে সরকারের নীতি নির্ধারণী দুই দেশেরই তাদের সম্মতি প্রয়োজন হয়, এবং এই সফরগুলোর দীর্ঘমেয়াদী তাৎপর্য থাকে। আমাদের নিয়মিত আলোচক দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম আমাদেরকে জানিয়েছিলেন যে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধান, নতুন ডিজিএফআই এর প্রধান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ডিজিএফআই এর প্রধান পদে চেঞ্জ হয়েছে, নতুন ডিজিএফআই প্রধান ভারত যাচ্ছেন। গৌতম লাহিড়ী তার প্রথম শোতে আমাদেরকে বলেছিলেন যে এটা চিকিৎসা পারপাসে বলা হলেও তিনি বলেছিলেন যে এর তাৎপর্য এবং গভীরত্ব অনেক বেশি। সেক্ষেত্রে আমরা নিজেরা কিছু না জানিয়ে গৌতম লাহিড়ীর বরাত দিয়ে আপনাদের জানিয়েছিলাম। এখন আমাদের সামনে খবর আছে, এবং আমি শুধু একটা মন্তব্যই যোগ করেছি। আমি বলেছি যে এই যে ওসমান হাদির যে দুই অভিযুক্ত হত্যাকারী এবং দুজন কিলার বলা হয় যাদেরকে, সেই দুইজন যে ভারতে ধরা পড়েছে, এই ধরা পড়াটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য দেওয়া হয়েছিল, এরকম জোরসোর খবর পত্রপত্রিকা মিডিয়ায় এসেছিল, এবং সেটা যদি হয় তার সাথে আমাদের এই অভ্যন্তরীণ সফরগুলোর একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। আমার সামনের খবরটি হচ্ছে, গত কয়েক মাস ধরে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়ে আসছে ভারত। গত কয়েক মাস ধরেই বিএনপির সঙ্গে সম্পর্ক, মানে ইলেকশনের আগে থেকেই বিএনপি ভারতের চয়েস। গৌতম লাহিড়ী আবার রেফারেন্স দিতে হচ্ছে, তিনি কিন্তু বারবার বলেছেন, ইলেকশনের আগে বলেছেন যে বাংলাদেশে ভারতের চয়েস জামাতে ইসলামী না, বাংলাদেশে ভারতের চয়েস তারেক রহমান। এবং নির্বাচনের পরে তিনি এই কথা বলেছেন যে তারেক রহমানের প্রতি ভারতের আকণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং 100% সমর্থন আছে। এই অবস্থায় নতুন সরকার আসার পরপরই ভারত সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা। এই সফর দুদেশের বরফ গলার আভাস দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, সংবাদ মাধ্যমের আড়ালে থাকা বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লির সফর ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্ক আবার স্বাভাবিক করতে নতুন পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটা দীর্ঘ রিপোর্ট, আমি এত দীর্ঘ রিপোর্টে আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না। চুম্বক অংশ থেকে আরেকটু যেটুকু জানতে পারি, বাংলাদেশ নতুন সরকার ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআই প্রধান নয়াদিল্লি সফর করেন, এবং ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন এবং তার ভারতীয় প্রতিপক্ষ লেফটেন্যান্ট জেনারেল RS রমন সহ অন্যান্যদের সাথে দেখা করেন। গণমাধ্যমের কাছে গোপন রাখা হয় এই সফর 2024 সালের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটি এমন প্রথম বৈঠক। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, ডিজিএফআই প্রধান দুই কর্মকর্তার সাথে দেখা করেছেন এবং 18 মাসেরও বেশি সময় ধরে স্থগিত থাকা যোগাযোগের চ্যানেলগুলো খোলার পাশাপাশি অন্যের প্রতি শত্রু ভাবাপন্ন স্বার্থসম্পন্ন ব্যক্তিদের দ্বারা কোনো দেশকে ব্যবহার না করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশকে পাকিস্তান এবং তুরস্ক ব্যবহার করে এই অঞ্চলে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, এই অঞ্চলে অস্ত্র ব্যবসার একটা হাব তৈরি করা, বাংলাদেশকে একটা ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার সাংঘাতিক একটা চেষ্টা ছিল বলে এখানে আমি রেফারেন্স টানছি মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনাদের অনেকের অপছন্দের ব্যক্তি এই মুহূর্তে রাজনৈতিক কারণে, কিন্তু তিনি আজকে থেকে আরও 6-7-8 মাস আগে আমাদের আলোচনায়, আমাদের শোতে এসে বলেছিলেন যে বাংলাদেশকে তুর্কি এবং পাকিস্তান তাদের অস্ত্র ব্যবসার একটা কেন্দ্রবিন্দু করতে চায় এবং এই অঞ্চল অস্থিতিশীল করার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করতে চায়।
আমরা ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে যে তথ্য পাচ্ছি সেই তথ্য হলো এই চেষ্টাটা যেন সফল না হয় সেই চ্যানেলগুলো, সেই উদ্যোগগুলো, সেই সমীকরণগুলো আবার কাজ করতে শুরু করেছে। ভারতের সংবাদ মাধ্যম ডিজিএফআই প্রধানের সফর সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেই তথ্য বাংলাদেশের সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা ইতিমধ্যে তুলে ধরেছেন। আমরা সেই রেফারেন্স ইউজ করে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরছি। তবে এটা ঠিক যে এটা একটা আশার আলো, এবং এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যে উত্তপ্ত অবস্থা, বাংলাদেশ থেকে জঙ্গি গিয়ে ইন্ডিয়াতে আক্রমণ করবে, বাংলাদেশ থেকে শুধু ধর্মভিত্তিক আলোচনা করে, এবং এই যে আমরা এর আগে এটাও দেখেছি যে কলকাতার যেই পুলিশের যে এজেন্সি এই ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে তারাই আসামে অভিযান চালিয়ে 11 জন জঙ্গিকে গ্রেফতার করেছিল, এবং সেই 11 জনের মধ্যে বেশ কয়েকজনের জন্মস্থল এবং উৎপত্তি বাংলাদেশ, এবং বাংলাদেশ ভিত্তিক পুরনো একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের তৎপরতার কথা আসাম ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোতে এসেছিল। সেই সব খবর যেন না, সেই অস্বস্তি যেন না হয়। এই যে বিপদের দিনে আমরা ভারত থেকে তেল পাচ্ছি, যদি ইউনূস সরকারের মতো সময় থাকতো আমি নিশ্চিত করে বলতে পারি যে ওসমান হাদির এই গ্রেফতারকারীগুলো আর গ্রেফতার হতো কিনা ভারতে, বা এই তেল আনার জন্য তখন ইউনূস সরকার আমাদের দেশের জনগণের উপরে নিশ্চিতভাবে বলতে পারি যে দেশের জনগণের কষ্ট চাপিয়ে দিয়ে ওই যে বলে না যে কি ঘাস খেয়ে থাকবো তারপরে অস্ত্র তৈরি করো, এই টাইপের জঙ্গি স্লোগানেই তারা মত্ত থাকতো কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।